আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা খুবই দরকারি একটা বিষয়, সেটা হচ্ছে পিথাগোরীয় থিওরেম, পিথাগোরিয়ান ট্রিপলেট বা পিথাগোরীয় থিওরেম। এটা আর কিছুই না, তিনটে মূলত সংখ্যা, ধরা যাক ABC, তিনটেই মূলত সংখ্যা, তার মানে এটা কি এর সদস্য। যদি এরকম হয় যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, মানে দুটো মূলত সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয় মূলত সংখ্যার বর্গের সাথে সমান, সেক্ষেত্রে এই তিনজন পিথাগোরীয় ত্রয়ী নির্ণয় করতে বলা হয়। মানে a, b, c একটি পিথাগোরীয় ত্রয়ী বা পিথাগোরিয়ান ট্রিপলেট। তো এরকম কতগুলি সংখ্যা, কতগুলো সংখ্যা পেয়ে গেছে যেগুলো বেসিক আছে, যেমন 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার। তার কারণ দেখো 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 16 আর 9 25, সেটা 5 স্কয়ারের সাথে সমান। তার মানে হচ্ছে গিয়ে 3 4 5 একটা পিথাগোরিয়ান থিওরি কমপ্লিট করছে। একই রকম তোমার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 13 স্কয়ার, তার মানে 5 12 13 একটা পিথাগোরিয়ান থিওরি কমপ্লিট করছে। ঠিক আছে, এবার যারা ক্লাস 7 এ উঠে গেছে তারা a প্লাস b স্কয়ার সূত্র যারা জানে তারা এটা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে 2m হোল স্কয়ার তার সাথে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার যোগ করলে দেখো m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। কারণ তোমরা এই সূত্রটা জানো, তোমরা জানো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখানে কি করা হয়েছে, এখানে a হচ্ছে m স্কয়ার আর b হচ্ছে 1। এই 4 স্কয়ার মানে 4 ইনটু m স্কয়ার ইনটু 1, এটা যদি ভেঙে দেখো তাহলে কি হচ্ছে 4 ইনটু m স্কয়ার ইনটু 1 প্লাস m স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এর সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে a হচ্ছে m স্কয়ার আছে আর b হচ্ছে 1 আছে। তাহলে ওটা থেকে এটা আসে। এবার যারা এটা জানে তারা m এর একটা করে মান নির্বাচন করে একটা করে পিথাগোরীয় থিওরি করে। তবে m এর মানে 1 নিলে হবে না, কারণ কি 1 নিলে একটা শূন্য হয়ে যাবে। তাহলে তুমি প্রথমে ধরো m এর মান 2 নিলে এটা কত হলো, 2 × 4 মানে 4 স্কয়ার, 2 স্কয়ার 4 মাইনাস 1 3 স্কয়ার, 2 স্কয়ার 4 মাইনাস 5 স্কয়ার। তাহলে দেখো এই 3 4 5 এর পিথাগোরীয় থিওরি তৈরি হলো 3 4 5। এবার ধরো তুমি m এর মান 3 নিলে কত হচ্ছে, 6 স্কয়ার 9 মাইনাস 1 8 স্কয়ার 9 প্লাস 1 10 স্কয়ার। তাহলে তুমি এখানে 6 8 10 একটা তৈরি করবে। খেয়াল করে দেখো 6 8 10 এর থিওরিটা সেটা কিন্তু 3 4 5 থিওরির উপর নির্ভর করে আছে, মানে সেই অর্থে অতটা বেসিক নয়। কারণটা কি, এই থিওরিকে সবাইকে 2 দিয়ে গুণ করলেই তুমি একটা পিথাগোরীয় থিওরি পেয়ে যাচ্ছ। একটা বেসিক কথা মনে রাখবে, যে কোনো পিথাগোরীয় থিওরি তার যে কোনো মাল্টিপল মানে গুণিতক সেই সংখ্যাগুলো একটা পিথাগোরীয় থিওরি গঠন করবে। তাহলে এখানে 3 4 5 যে গঠন করছে, এখান থেকে তুমি বলতে পারো 6 8 10, তারপর 9 12 15, মানে 3 গুণ 4 গুণ করে কত হচ্ছে 12 16 20। একই রকম ভাবে 5 দিয়ে গুণ করে 5 থেকে 15 20 25, মানে প্রত্যেকটা গুণিতক একটা পিথাগোরীয় থিওরি গঠন করবে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মনে রাখতে হবে বেসিক যেগুলো সেগুলো মনে রাখতে হবে। তাহলে m = 3 এর জন্য আমি বেসিকটা পেলাম না, ওই 3 4 5 এর সাথে 3 4 5 এর গুণিতকই পেলাম। এবার পরেরটা নিচে ধরো m = 4 নিচে কি আসে, 4 × 2 = 8 স্কয়ার, 4 স্কয়ার 16 মাইনাস 1 15 স্কয়ার, 4 স্কয়ার 16 প্লাস 1 17 স্কয়ার। তাহলে এটা একটা প্রশ্ন, 8 15 17, এটা একটা পিথাগোরীয় থিওরি পেলাম। এবারে তুমি যদি m এর মান 5 নাও, 5 নিলে কি হচ্ছে 5 × 10 স্কয়ার, 5 স্কয়ার 25 মাইনাস 1 24 স্কয়ার আর 25 প্লাস 1 26 স্কয়ার। এটা এখান থেকে তুমি যেটা পাচ্ছ পিথাগোরীয় থিওরি সেটা হচ্ছে 10 12 10 24 26,
10 24 26 এটা অ্যাকচুয়ালি 5 12 13 তে পিথাগোরীয় ত্রয়ী এই যে আমি যেটা লিখেছিলাম আমি তারই গুণিতক। তাহলে বেসিক হিসেবে আমি 5 12 13টা মনে রাখি কাজে দেবে, কারণ 10 24 26 তার থেকেই আসছে। তাহলে এখান থেকে 3 গুণ করো 15 36 39 সেটা একটা হবে, 4 গুণ করলে 20 48 52 সেটা একটা হবে। মোট কথা কোনো তিনটে সংখ্যা যদি পিথাগোরীয় ত্রয়ী গঠন করে তার যে কোনো গুণিতক সেটাও আবার একটা পিথাগোরীয় ত্রয়ী গঠন করবে, ঠিক আছে। তো 5 এর জন্য আমি কোনো মৌলিক পিথাগোরীয় ত্রয়ী পেলাম না। তো এবার ধরো 6 এর জন্য করি। 6 এর জন্য যদি 6 × 12 স্কয়ার 36 - 1 35 স্কয়ার আর 34 + 1 37 স্কয়ার। এটা কিন্তু একটা বেসিক পিথাগোরীয় ত্রয়ী পেলাম 12 35 37, ঠিক আছে। এটা আমরা আগে পাই, তাহলে এটাকে আমি বেসিক জায়গায় রাখতে পারি 12 স্কয়ার + 35 স্কয়ার = 37 স্কয়ার। তো এইভাবে এগিয়ে তুমি অজস্র পিথাগোরীয় ত্রয়ী গঠন করতে পারো, ঠিক আছে। তো তার মধ্যে কতগুলো বেসিক পিথাগোরীয় ত্রয়ী সেগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখলে কাজে দেবে, মনে রাখতে হবে এই জন্য বলছি, কারণ মনে রাখলে আগামী দিনে তোমার বিভিন্ন গণনার ক্ষেত্রে দেখবে কাজে সেটা আসছে দিতে হবে যে কিরকমভাবে কাজে লাগবে। এবারে আমি একটা সমস্যাতে আসি, সেখানে কোন একটা পিথাগোরীয় ত্রয়ী ধরো একটা পদ তোমাকে দেওয়া আছে, গোটা পিথাগোরীয় ত্রয়ী তোমাকে গঠন করতে হবে, সেক্ষেত্রে তুমি কিভাবে বুঝবে? ধরা যাক তোমাকে বলা আছে একটা পিথাগোরীয় ত্রয়ী তার একটা পদ 9, পিথাগোরীয় ত্রয়ীটা কি? তো দেখো তুমি এই সূত্রটা জানো 2m² + x² - 1 2 = m² + 1 2। তো তুমি যদি এখন 2m কে 9 নাও তাহলে m একটা ফ্র্যাকশন হয়ে যাবে। তো যখন এরকম একটা বিজোড় সংখ্যা দিয়ে তোমাকে পিথাগোরীয় ত্রয়ী গঠন করতে বলবে তখন আমি একটা কায়দার কথা বলি, তখন তুমি m টাকেই 9 নিবে, m টাকে 9 নিবে। 9 নিলে কি হলো, এটা হয়ে গেল 2 × 18 স্কয়ার 9 - 9 স্কয়ার - 1 মানে 80 স্কয়ার 9 স্কয়ার + 1 মানে 82 স্কয়ার, ঠিক তো। 81 + 1 হ্যাঁ 82 স্কয়ার। এবার তুমি এইগুলোকে অর্ধেক করে দাও, কারণ আমি একটু আগেই তোমাকে বলেছি যে কোনো পিথাগোরীয় ত্রয়ীর যে তিনটে পদ তাদের যে কোনো গুণিতক আবার পিথাগোরীয় ত্রয়ী গঠন করবে, ভগ্নাংশ করবে, ঠিক আছে। তো এখানে যেহেতু 18 80 82, দেখো এই গণনা অনুযায়ী 18 80 82 এরা পিথাগোরীয় ত্রয়ী গঠন করে, তার অর্ধেক যদি করো তুমি 9 40 41 এটাও পিথাগোরীয় ত্রয়ী গঠন করবে। এবং সেক্ষেত্রে তবে একটা পদ 9, তাহলে একটা পদ 9, তাহলে বাকি পদ দুটো যে 40 আর 41 তুমি পুরো ত্রয়ীটা পেয়ে গেলে। এবার বিজোড়ের ক্ষেত্রে আরেকটা কায়দা করা যায়, সেটা হচ্ছে কি এই যে তোমাকে একটা পদ 9 দিয়ে দিয়েছে, এটা দ্বিতীয় কায়দা, সেটা হচ্ছে তোমাকে একটা পদ 9 দিয়ে দিয়েছে, তুমি এটাকে প্রথমে বর্গ করলে কত পেলে 81। এবার তোমাকে যেটা করতে হবে এই 81 কে ক্রমিক দুটো ইন্টিজারের যোগফল মানে ক্রমিক দুটো অখণ্ড সংখ্যার যোগফল হিসেবে তোমাকে প্রকাশ করতে হবে। সেটা করার কায়দাটা কি? কায়দাটা হচ্ছে 81 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 81 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 81 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে মানে 82 বাই দিতে আমাদের 41। তাহলে দেখো তুমি 81 কে লিখতে পারো 40 + 41। তাহলে দেখো 9 40 41 এটা একটা পিথাগোরীয় ত্রয়ী গঠন করবে, ঠিক আছে। তোমাকে দুটো কায়দা শেখালাম, যদি এরকম বিজোড় সংখ্যা দিয়ে তোমাকে বাকি পদগুলো গঠন করতে পারে তাহলে এটা একটা কায়দা, সেটা হচ্ছে কি m এর মান 9 নিয়ে পিথাগোরীয় ত্রয়ী গঠন করে যেটা বলে তার অর্ধেক করে দেবে, তাহলে পাবে। আরেকটা কায়দা হচ্ছে কি যে সংখ্যাটা তোমাকে দিয়ে দিয়েছে তাকে তুমি বর্গ করবে, বর্গ করলে তুমি পেলে কত 81। এবার সেই 81 কে তুমি ক্রমিক দুটো অখণ্ড সংখ্যার যোগফল হিসেবে এক্সপ্রেস করতে চেষ্টা করো। সেটার কায়দা হচ্ছে কি সেই সংখ্যাটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 41 হলো। তো 40 আর 41 যোগ করলে 81 হয়, তাহলে অটোমেটিক্যালি 9 40 41 তোমার একটা পিথাগোরীয় ত্রয়ী হয়ে যাবে। এবার যদি তোমাকে কোনো জোড় সংখ্যা দিয়ে বলে যে বাকিটা গঠন করতে, তখন তুমি কিভাবে করবে? ধরো তোমাকে দিয়ে দিল একটা পদ 16, একটা পদ 16 দিয়ে তোমাকে তুমি গঠন করো। তো সেক্ষেত্রে তুমি এটা করবে, তুমি 2m = 16 নিয়ে নাও, নিলে কত হচ্ছে m = 8 হলো, তাহলে m এর মান 8 বসালে এটা কি হবে 16 স্কয়ার 8 স্কয়ার 64 - 1
সেটা তুমি এইভাবে গঠন করতে পারো নতুবা এইভাবে, ঠিক আছে? আচ্ছা, জোড় সংখ্যা হলে তো এই পদ্ধতিটাই বেস্ট। বিজোড় সংখ্যা হলে তুমি ওটাও করতে পারো এটাও করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা করলেই তুমি এটা করতে পারবে। আচ্ছা, তাহলে ইন জেনারেল তুমি এখানে একটা নিয়ম লিখতে পারো, মানে সেটা হচ্ছে কি কোনো পিথাগোরাস ত্রিভুজ গঠনের ক্ষেত্রে যদি পথটা তোমার একটা পথের যদি ইভেন হয় সেক্ষেত্রে তুমি এইভাবে করতে ধরো ধরে তোমাকে বললো যে একটা পথ ইভেন মানে 2k, তাহলে সেক্ষেত্রে কি n ইকুয়ালস টু 2k নিলে, নিয়ে এখান থেকে n ইকুয়ালস টু k পেয়ে গেলে, k পেয়ে গেলে এবার তাহলে কি হলো 2k k স্কয়ার মাইনাস 1 আর k স্কয়ার প্লাস 1, এটা হবে পিথাগোরাস ত্রিভুজ। আর যদি তোমাকে একটা পথ অড দেয় মানে বিজোড় দেয় সেক্ষেত্রে তুমি যেটা করবে তুমি n এর মান 2k প্লাস 1 নিয়ে নেবে, তাহলে কি হলো 2 into 2k plus 1 তার বর্গ, এখানে হচ্ছে কি তোমার 2k plus 1 এর বর্গ মাইনাস 1 তার স্কয়ার, আর এখানে হচ্ছে 2k plus 1 এর বর্গ প্লাস 1 তার মানটা স্কয়ার। এটা তোমার পিথাগোরাস ত্রিভুজ হবে, ঠিক আছে? তাহলে এই নিয়মটা জানলে তুমি আগামী দিনে পিথাগোরাস ত্রিভুজ নিজে তৈরি করতে পারবে, আর কোনো একটা পথ দেওয়া থাকলে সেখান থেকে বাকি দুটো পথও বার করতে পারবে, ঠিক আছে? তোমাদের জন্য শুভেচ্ছা রইল। আজ এখানেই শেষ করছি। বাই।